2021 সালে সিপিএম যখন ভরা ব্রিগেডে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকীর হাত ধরেছিল, সেটাও কি ঘুর পথে কিছুটা ধর্মের রাজনীতিকেও প্রশ্রয় দেওয়া নয়? আব্বাস সিদ্দিকীর তখনকার একাধিক মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি কিন্তু নওশাদ সিদ্দিকী বা আজকের আইএসএফের দৃষ্টিভঙ্গির মতো ছিল না। বামপন্থীরা ধর্মেও থাকতে চেয়েছেন, জিরাফেও থাকতে চেয়েছেন। ব্রিগেডে মঞ্চের ওপর অপমানিত অধীর চৌধুরী প্রথমে তার বক্তৃতা অবধি থামিয়ে দিয়েছিলেন একটা সময়। বিমান বসুর হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি দৃশ্যত নিয়ন্ত্রণে এসেছিল সেদিন। কিন্তু সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলানোর অভিযোগ এর আগে বহুবার উঠেছে বামেদের বিরুদ্ধে। সিপিএম 60-এর দশকের শেষে কেরলে মুসলিম লীগের সঙ্গে হাত মিলিয়ে রীতিমতো জোট সরকার তৈরি করেছিল এবং 80-র দশক অবধি সেই বন্ধুত্ব চলেছিল। এমনকি 2000 সালে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করে সিপিএম। আজও পার্টির দলিল সাক্ষী কেউ পড়ে দেখতে পারেন স্বয়ং VS অচ্যুতানন্দন কি প্রবল বিরোধিতা করেছিলেন এই জোটের। এরপরেও 2009 আর 2011-এ কেরলে পিডিপি এবং জামাতে ইসলামীর মতো মৌলবাদী বলে পরিচিত সংগঠনের সঙ্গে সমঝোতা করার মাসুল দিতে হয়েছিল সিপিএমকে ভোটের বাক্সে। সুতরাং রাজনৈতিক লাভের জন্য আপোষের পথে বামপন্থীরাও বহুবার হেঁটেছেন বলে অভিযোগ। যাই হোক, আমার পরের বক্তা বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ চৌধুরী। শুভ সন্ধ্যা। অনেক আলোচনার পরে বলতে আসলে কতগুলো আলোচনার খেই চলে আসে এবং সেগুলো নিয়ে এবং এখানে আসার আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতাকে মাঝখানে রেখেই আমি কতগুলো বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করতে চাই। আমি এখানে চিকিৎসক হিসাবে উপস্থিত নই, আমি একজন সমাজনীতির ছাত্র, যদি আমি নিজেকে সেই হিসাবে ভাবতে চাই। আমি একজন উদ্বাস্তু পরিবারের সন্তান, সেই হিসাবে যদি নিজেকে ভাবতে চাই। আমি একজন মানুষ যিনি প্রতিদিন আলোড়িত হই বাংলাদেশকে আফগানিস্তান হতে দেখে চোখের সামনে। আমার বুক ফাটে যখন আমি দেখি যে আমি দিন শুরু করি প্রথম আলো পড়ে, আমি দিন শুরু করি আনন্দবাজার পড়ে, আমি দিন শুরু করি তারই পাশাপাশি ইত্তেফাক পড়ে। কেন পড়ি? কারণ হচ্ছে সুমন একটু আগে যে 2000 কিলোমিটার সীমান্তের কথা বলেছিল, স্বাধীনতার পাশাপাশি সময়ে কোনো এক সময়ে আমার ঠাকুমা, আমার দাদু, আমার বাবা, আমার মা সেই সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিল ঠাঁই খুঁজতে, যে কোনোভাবেই হোক উদ্বাস্তু হয়ে ওদেশ থেকে। কিন্তু যে গল্প শুনেছি ঠাকুমার কাছে, সে গল্প হচ্ছে আমার ঠাকুমাকে পার করে দিয়েছিল সেলিম ভাই, আমার ঠাকুমাকে পার করে দিয়েছিল ইউসুফ ভাই আমার জন্মভূমে, কিন্তু আমার রক্তবীজ গোপালগঞ্জে। এবং সেই যে ছোটবেলার থেকে লাঞ্ছিত, সেই যে ভেতরে রেখে দেয়া প্রচণ্ড প্লাবন ভালোবাসার ওপার বাংলার প্রতি, সেই প্লাবনের জন্য বারবার ওপার বাংলায় ফিরে চাই। গতকাল সকালেও আমার বন্ধুকে আমি ফোন করে জানতে চেয়েছি, ভাই তুমি কেমন আছো? তিনি চিকিৎসক, তিনি বলেছেন দাদা আমাদের জন্য দোয়া করেন, দাদা আমাদের জন্য দোয়া করেন। 3টা ঘর পাল্টাইছি 3 দিনে, ঘরে থাকতে পারি না। তিনি মুসলমান। আরেকজন আমার বন্ধু এবং কর্মের সূত্রে বন্ধু, তাকে ফোন করেছি, কি দাদা কেমন আছেন? কারণ আমি জানি যে তারা এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছেন এবং দেশটাকে ছাড়খাড় করে দিচ্ছেন বাংলাদেশ, তাদের সঙ্গে ভাবনার দিক দিয়ে সাযুজ্য পোষণ করতেন না। তারা বৃহৎ ভারত বাংলাদেশ সংহতির কথা বলতেন এবং অনেক বড় বাংলা, সামগ্রিক বাংলা ভাষার সংহতির কথা বলছেন। তাকে জিজ্ঞেস করলাম, দাদা কি অবস্থা এই বসে? বলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন না, সবটা ট্যাপ হয়, টেলিগ্রামে ফোন করুন। তারপর তিনি বিকেলবেলা ফোন করে আমাকে বলেন, দাদা কোনো একটা ব্যবস্থা করতে পারেন কি? কাতর আরতি সেই ডাকের মধ্যে আপনাদের বোঝাতে পারবো না। তিনি ফোন করে বললেন, দাদা একটা ব্যবস্থা করতে পারেন, কোনোভাবে বেনাপোল পেট্রাপোল যেখান দিয়া পারেন ও দেশে আমারে হাজির করিয়ে দিতে পারেন? কিছুক্ষণ বাদেই তিনি আবার কি আতঙ্ক, কি তার আকুতি, এবং তিনি মুসলমান। আবারও বলছি, তিনি ফোন করে আমাকে বলেন যে দাদা বলবেন না, বাড়ি যখন ভাবলাম যে ওপার বাংলায় চলে যাব, তখন নিজের ভিটাটার দিকে যখন তাকাইলাম, তখন বুক ফাইটটা গেল, মরলে এদেশে আইসাই মরব। মাটি, বাস্তব অবস্থা এবং সামগ্রিকভাবে এক মৌলবাদ যেভাবে দেশকে খেয়ে ফেলে, সেইটা শুনতে শুনতে না বিদ্ধ হয়ে আমার মনে হয়েছে যে যখন শুনলাম এরকম একটা আলোচনা হচ্ছে, আলোচনায় অংশগ্রহণ না করলে পাপ করা হবে। পাশাপাশি আজকে যখন আপনাদের আরো কতগুলো ঘটনা বলতে চাই, আজকে যখন আলোচনায় আসছিলাম তখন আমার এক খুব ঘনিষ্ঠ বন্ধু, তিনি রাজনৈতিক দিক দিয়ে
আমি যে ভাবনার পোষক, বামপন্থী ভাবনার পোষক, তার সঙ্গে সহমত পোষণ করেন না, ভীষণভাবে আমার শুভানুধ্যায়ী। এবং তিনি সনাতনী, যে বলেন সনাতনী, তিনি আমাকে ভালোবাসেন বলেই তিনি বললেন, অভিজিৎ ওই আলোচনার মধ্যে তুই যাস না, ওই আলোচনাটা রাজনীতির আলোচনা। আমি বললাম, রাজনীতির আলোচনা বাদ দিয়ে সামগ্রিকভাবে সমাজনীতির আলোচনা কি করে হতে পারে? ভীষণ সুন্দর, ভালোবাসার থেকে উৎসাহিত এক ভাবনার থেকে শেষে সময় বলল, জানিস এই মুহূর্তে দাঁড়িয়ে তোকে ভাবতে হবে রাজনীতিটাই হচ্ছে এখন সব থেকে বড় মৌলবাদের আকর। মৌলবাদ কি? মৌলবাদ হচ্ছে যখন সহনশীলতা শেষ হয়ে যায়, যখন প্লুরালিটি শেষ হয়ে যায়, যখন আমি আমার ভাবনাটাকে অন্যের মাথায় ছুঁড়ে মারতে চাই, যারা আমার ভাবনার সঙ্গে সহচর নয় অথবা সহচরী নয়, তাদেরকে অন্ধকারের গুহায় নিয়ে গিয়ে নিক্ষেপ করতে চাই, যেভাবে আন্তিগোনেকে নিক্ষেপ করেছিল ক্রেয়ন, ঠিক সেরকম ভাবে যখন করতে চাই, তখন সেটাকে মৌলবাদ বলে। তো সামগ্রিকভাবে আমাদের একটা অদ্ভুত রকমের কালান্তরের মধ্যে দিয়ে গেছি আমরা। ভাবনার শব্দগুলোর কালান্তর আমি বসে বসে শুনছিলাম আর ভাবছিলাম। আবারও বলছি, আমার ছোটবেলা কেটেছে বামপন্থী পরিমণ্ডলে এবং নিজেরাও বামপন্থী ভাবনায় জারিত হয়েছি। সঠিক হোক বেঠিক হোক, কারুর ভাবনার সঙ্গে এক হোক বা বেঠিক হোক, আমরা তখন কি শুনতাম যে সমাজের ডাইনামিক্সগুলো হচ্ছে শোষক শাসিত, শ্রমিক কৃষকের সাথে মালিকের লড়াই, দেশের পরিচালকদের সঙ্গে সাম্রাজ্যবাদের লড়াই, এই সব কথাবার্তা। এখন সারা দেশে 2025 সালে শুধু একটা ডায়নামিক্সই শুনি, যেটা নাকি সমাজনীতিকে কন্ট্রোল করে, সেটা হচ্ছে হিন্দু মুসলমানের লড়াই। আর কিছু শুনতে পাই না। আমি আবারও বলছি, আমাদের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বুঝতে হবে, হ্যাঁ এটাই আমাদের ডায়নামিক্স হয়ে দাঁড়িয়েছে। কেন সেটা আমাদের ভাবা দরকার। আমি এই ভাবনার থেকে জারিত হয়েই বলছি, বিশ্বাস করুন যে এই সামগ্রিকভাবে আমাদের একটু ম্যাক্রো পিকচারে যাওয়া দরকার, ইনস্টেড অফ গোয়িং টু এ ভেরি মাইক্রো পিকচার অফ হোয়াটস হ্যাপনিং ইন বেঙ্গল অ্যাট অল only. It's happening all over the country and there is a bigger perspective for this. এর অনেক বড় ডায়নামিক্স আছে এবং আমাদের সেটা ভাবা দরকার। আমি ভালো মন্দে যাচ্ছি না, নিশ্চয়ই এর স্ট্রেংথ আছে। সেই স্ট্রেংথটা যারা আজকে দাঁড়িয়ে শোষক শোষিতের লড়াইয়ের কথা বলতেন, যারা আজকে দাঁড়িয়ে শ্রমিকের সঙ্গে মালিকের লড়াইয়ের কথা বলতেন, তাদের যে ব্যর্থতা নেই সে কথাটা ভাবলে চলবে না। যে কথাটা সুমন তুলে ধরার চেষ্টা করছিল, তাদের ভাবনার ব্যর্থতা, তাদের প্রায়োগিক ব্যর্থতা। এবং আমরাও অনেকেই, আমরা যদি মনে করি যে আমরা সেই ভাবনার অনুসারী, আমাদেরও সেই ভাবনার কথা ভাবতে হবে যে আজকে কিভাবে গোটা সোশ্যাল ডায়নামিক্সটা চলে গেল যে ওই সংখ্যাগুরু সংখ্যালঘু এই হিসেবে। বিশ্বাস করুন, আমার ছোটবেলায় আমরা ভাবতাম না যে ওইভাবে আলাদাভাবে পকেট ভাবে কোনো একজন পলিটিক্যাল পার্টি এসে হিন্দুর, কোনো একজন পলিটিক্যাল পার্টি এসে মুসলিম ছিল। আমাদের ছোটবেলাতেও মুসলিম লীগ ছিল এবং অন্যান্য দল টল ছিল, কিন্তু কখনো শুনিনি। কিন্তু এখন আমাদের এটাই বাস্তব এবং বাস্তবটার মুখোমুখি হয়ে আমাদের ভাবতে হবে যে ভারতবর্ষ হচ্ছে অন্যান্য দেশের থেকে অনেকটাই আলাদা এবং আমাদের সামগ্রিকভাবে ভারতবর্ষীয় জাতীয়তাবাদী ভাবনায় যদি আমরা প্রত্যেকে জারিত না করতে পারি, হিন্দু মুসলমানই বলুন, খ্রিস্টান বা জার্নাল সিং ভিন্ডালওয়ালে ওয়াজ এ শিখ ফান্ডামেন্টালিস্ট। তো জার্নাল সিং ভিন্ডালওয়ালের তৈরি হয়ে আমরা দেখেছি সে কিভাবে দেশটাকে ছাড়খাড় করার একটা পথে এগিয়ে যাচ্ছিল। তার পরবর্তীকালে তার ফলো আউট আমরা সামগ্রিকভাবে দেখেছি এবং পাঞ্জাব তার পরবর্তীকালে কিভাবে পরিবর্তিত হয়েছে। আমি একটা ছোট্ট ডায়নামিক্স বলছি, আমার মাথায় আসলো যেটা। কিন্তু আমরা চাই বা না চাই, সারা পৃথিবীতেই এই মুহূর্তে ফান্ডামেন্টালিজম, থট ফান্ডামেন্টালিজম, কনসেপচুয়াল ফান্ডামেন্টালিজমের দাপাদাপি চলছে। আমরা আমাদের দেশেও দেখছি ইন সাম ফর্ম ফান্ডামেন্টালিজম চলছে, ইন এনি ফর্ম ফান্ডামেন্টালিজম চলছে। আমার বক্তব্য হচ্ছে, যারা রাজনীতি করছেন তারা আরো একটু বেশি সহনশীল হন, পরমত সহিষ্ণু হন। যেটা স্বামীজি বললেন যে আমার ভাবনা, এবং অনেকের ভাবনাতে উঠে এসছে, কিন্তু যেভাবেই হোক প্র্যাকটিক্যাল পলিটিক্সের প্রাঙ্গণে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিন্তু অঙ্কটাকে পাল্টে ফেলছি এবং পাল্টে ফেলে ওই চুকিতকিতের অঙ্কে চলে যাচ্ছি যে ওই পকেটটাকে কি করে দখল করা যাবে, যেটা সুমনরা এবিপি আনন্দ আজকে তুলে ধরেছে তাদের আক্ষেপে। আমার মনে হয় এটা বোধহয় আমাদের দেশের মতন একটা বহুমাত্রিক গণতন্ত্রে এবং পৃথিবীর অন্যতম শক্তিশালী এবং ট্রাম্পের আমেরিকায় থাকার ফলে আমরা এই মুহূর্তে বোধহয় অন্যতম সব থেকে শক্তিশালী দেশ, সেই গণতান্ত্রিক দেশ, এবং সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই গণতন্ত্র, এই ক্ষুদ্র মোনা,
এই ভাগাভাগিকে সহ্য করতে পারে না। আমার মনে হয় যে হয়তো ইউটোপিয়ান থট হতে পারে, হয়তো একটু স্বপ্ন কল্পনা হতে পারে, কিন্তু সেই স্বপ্ন কল্পনার পথে যদি আমরা রূপরেখা না আঁকতে পারি তাহলে কিন্তু দেশটা সেই গুহায় ফিরে যাবে, যে গুহায় একজন আমরা যখন গুহা থেকে পথ চলা শুরু করেছিলাম তখন একজন মাতব্বর ছিল, সেই মাতব্বরের কিছু প্রজা ছিল, সেই প্রজারা শুধু মাতব্বরের কথাটাই বলতো, আর কোনো শব্দ শোনা হতো না। নিয়ান্ডারথাল থেকে হোমোস্যাপিয়েন্স হওয়ার পথে, নিয়ান্ডারথের সঙ্গে হোমোস্যাপিয়েন্সের যে যোগাযোগ তা হওয়ার পথে আমরা অনেক কিছু আহরণ করেছি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা সভ্য হয়েছি, বর্বরতাগুলো থেকে ওভারকাম করেছি, অন্যের কথা শুনতে শিখেছি, অন্যের থেকে কালচারাল সাংস্কৃতিক আহরণ করেছি। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু আমরা সভ্য হয়েছি। কাজেই আমাদের এই সভ্যতার পথ চলায় কিন্তু আবারও বলছি বহুমাত্রিকতা এবং বহুত্ববাদকে জায়গা দেওয়ার জায়গা আছে। আমি অত্যন্ত আজকে বাংলাদেশের এই চিত্র দেখে আমি এত আলোড়িত, আমাদের পিঠ পুড়ছে, এবং পিঠ পুড়ছে বলেই আঁচটা আমাদের পিঠে লাগছে। আমার নয়, হৃদয় পুড়ছে, এবং অনেকেরই হৃদয় পুড়ছে। আমার হৃদয় পুড়ছে, আমি বাংলাদেশের সন্তান বলে, রক্তবীজ আমার বাংলাদেশের। এবং আমি 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 দুঃখ পেলাম অরূপের একটা কথা শুনে, এবং আমি দুঃখ পেলাম মানে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি এটার বিরুদ্ধাচরণ করতে চাই যে বাংলাদেশ ইজ এ ফেইল্ড স্টেট। Let me tell you that Bangladesh is not a failed state. The way it has shown the globe how social power can conquer different varieties of world, that was phenomenal. Unfortunately, Hasina, Rehana, Joy has utilized the country in a different way. যেভাবে করাপশনকে নিয়ে যাওয়া হয়েছিল, বাংলাদেশের সরকার যে ক্ষমতা পেয়েছিল যে একটা অদ্ভুত স্বাধীনতাকে দেশে কনভার্ট করার, সেটাকে তারা পারেনি, তারা বিপথগামী করেছে, যার ফলে আজকে মৌলবাদীরা চলে এসছে সেখানে, এবং এটা তাদের ব্যর্থতার ফসল আজকে বাংলাদেশের মানুষকে সহ্য করতে হচ্ছে। ঠিক সেরকম ভাবেই আমি সজল ভাইয়ের একটা শব্দকে একটু করব, সেটা হচ্ছে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছি। পারেন এর মধ্যে কোনো পলিটিক্স নেই, এর মধ্যে কোনো পলিটিক্স নেই, একদমই পলিটিক্স নেই। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছি। আমি আবারও বলছি, আমি গর্বিত ভারতীয়, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের সময় যে লড়াইটা লড়েছিল, আমার মনে হয় দ্য ওয়ে আমরা বেটার প্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে আমরা ওদের মুক্তিযুদ্ধে গর্বিত সহযোগী, এবং আমাদের রক্ত ঝরেছে, আমাদের ভারতীয়দের রক্ত ঝরেছে। যেটা সমস্যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এর ফলে কি হচ্ছে, বাংলাদেশের মৌলবাদীরা নতুন যে শক্তি পেয়ে যাচ্ছে সেটা হচ্ছে আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদের স্লোগানটাকে তারা তুলে নিয়ে আসতে পারছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের যারা ভাবনা চিন্তা করছেন, তারা করছেনটা কি, এটাকে লড়াই করতে গিয়ে তাদের অনেক শক্তি ব্যয় করতে হচ্ছেন। তো এই যে প্রেক্ষিত, সামগ্রিকভাবে আমাদের দেশের প্রেক্ষিত এবং বাংলাদেশের প্রেক্ষিত, আমি বিশ্বাস করুন ওই সুনীল গঙ্গোপাধ্যায়, ঋত্বিক ঘটক, এই দুজন বারবার বুক চাপড়ে বলতেন যে কাঁটাতারের বেড়া দিয়ে এই দুটো দেশকে আলাদা করে দেওয়া হয়েছে, এই দুটো দেশকে এক করে দাও, ভেঙে দাও সব বন্ধন। আমার বারবার মনে হয়, অনেকেরই বুকের অনুরণনে সেই একই আবেগ জাগে যে হতে পারতো সব থেকে সুন্দর যদি আমরা যারা এক ভাষায় কথা বলি তারা একভাবে গান গাইতে পারতাম, আমরা একভাবে বলতে পারতাম, আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি সেই অপরূপ রূপে বাহির হলো জননী, ওগো মা তোমার। এই গানটা যদি এত জোরে গাইতে পারতাম, পারছি না, তার কারণ নানান সমস্যা। তো এই প্রেক্ষিতে থেকেই আমার মনে হয় যে সামগ্রিকভাবে fundamentalism is a very divisive force and that's creating havoc all across. আমি আশা করব যে এই আলোচনার মঞ্চ থেকেই সবটুকু বেরিয়ে আসবে না, কিন্তু আমাদের যে ছোট ছোট চৌহদ্দিগুলো, সেই চৌহদ্দিগুলোর বাইরে বেরিয়েও আমরা যদি আরো একটু বড় করে পুরো ব্যাপারটাকে একটু ভাবতে পারি যে আমরা যদি সহনীয় হতে পারি, তাহলে বোধহয় এই বাংলাদেশে আজকে যে ঘটনাটা ঘটছে সেটা যাতে আমাদের দেশে না ঘটে, আমাদের রাজ্যে কখনো না ঘটে, সেই প্রার্থনা, সেই কামনা, সেই জোরটাকে আমরা আরো জোরে রাখতে পারবো। এই বলেই আমি আমার কথা শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.